যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ এখন দ্বিতীয় মাসে পৌঁছেছে। যুদ্ধের শুরুর দিকে মার্কিন ইসরায়েল জোটের বড় ধরনের সামরিক সাফল্য এলেও ইরানের সেনাবাহিনী এবং সরকারের টিকে থাকার সক্ষমতা বর্তমান সমীকরণকে বদলে দিচ্ছে। দিন যত গড়াচ্ছে যুদ্ধের মোড় ততই বদলাচ্ছে। সৃষ্টি হচ্ছে বিশ্ব অর্থনৈতিক মন্দা। 40 বছরের মার্কিন নীতিকেই ধ্বংসের মুখে ইরান ইসরায়েল যুদ্ধের দ্বিতীয় মাসে এসে বড় ধরনের কৌশলগত স্থবিরতায় পড়েছে ট্রাম্প প্রশাসন। একদিকে তেলের বাজার অস্থির, অন্যদিকে লক্ষ্য নির্ধারণে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে চরম মতবিরোধ। কার্টার ডক্ট্রিন থেকে সরে আসা কি যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত ছিল? পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই মুহূর্তে যুদ্ধের গতিপথ নির্ধারণ করার চেয়ে পরিস্থিতির বিপরীতে প্রতিক্রিয়া দেখাতেই বেশি ব্যস্ত। এই কৌশলগত স্থবিরতার অন্যতম প্রধান কারণ হলো ওয়াশিংটন এবং তেল আবিবের লক্ষ্যমাত্রার পারস্পরিক বিরোধিতা। ইরানের আক্রমণের কোনো সঠিক যৌক্তিকতা তুলে ধরতেও বর্তমান ট্রাম্প প্রশাসন হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ তাদের পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘকালীন নীতির সম্পূর্ণ পরিপন্থী। এই নীতির ভিত্তি ছিল 1980 সালের কার্টার ডক্ট্রিন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ঘোষণা করেছিলেন যে পারস্য উপসাগর এলাকায় অন্য কোনো পক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হবে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের উপর আঘাত এবং সামরিক শক্তি দিয়ে তা মোকাবেলা করতে হবে। পরবর্তী দশকগুলোতে প্রায় 50,000 মার্কিন সৈন্য এবং পঞ্চম নৌবহর এই অঞ্চলে স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছিল তেলের সরবরাহ নিশ্চিত করতে। বিগত মার্কিন সরকারগুলো ইরানের হুমকি সামাল দিয়ে ওই স্থিতাবস্থা বজায় রেখেছিল, কারণ তারা জানতো সরাসরি সংঘাত হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, যা সারা বিশ্বের জন্য বিপর্যকর হবে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ওয়াশিংটন আর তেল আবিবের লক্ষ্য এখন দুই মেরুতে। হামাস হিজবুল্লাহ রেজিস্ট্যান্স এক্সিস্ট গড়িয়ে দিতে কেন মরিয়া ইসরায়েল? যুদ্ধের ময়দান কি তবে নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য বদলের হাতিয়ার? চলুন জেনে নেই 2026-এর নির্বাচন এবং দুর্নীতির মামলার সাথে এই যুদ্ধের গভীর যোগসূত্র। এদিকে ইসরায়েলের লক্ষ্যমাত্রা সম্পূর্ণ ভিন্ন। ইরানের নেতৃত্বাধীন হিজবুল্লাহ, হামাস এবং হুতি জোট, যা রেজিস্ট্যান্স এক্সিস্ট নামে পরিচিত, তাদের পুরোপুরি নির্মূল করতে চায় ইসরায়েল। 2023 সালের অক্টোবর পরবর্তী সময়ে মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় ইসরায়েল এখন তার পুরানো ঘাস কাটা নামক কৌশলে ইরান এবং হিজবুল্লাহর উপর হামলা চালাচ্ছে। এই কৌশলের মূল উদ্দেশ্য হলো প্রতিপক্ষের নেতৃত্ব নির্মূল করা এবং তাদের অবকাঠামো ধুলোয় মিশিয়ে দেওয়া। দক্ষিণ লেবাননের স্থল অভিযান এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে তারা এক বিশাল বাফার জোন তৈরি করতে চাইছে, যাতে হিজবুল্লাহ তাদের অবস্থান হারিয়ে ফেলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই যুদ্ধ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের আইন অনুযায়ী দেশটির পরবর্তী সাধারণ নির্বাচন 2026 সালের 27 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যুদ্ধ জয়ের সাফল্যকে পুঁজি করে নেতানিয়াহু রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। 2023 সালের হামাসের হামলার কারণে নেতানিয়াহুর ত্রাতা হিসেবে যে খ্যাতি ছিল তা ধসে পড়ে। এখন ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি পুনরায় ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। এর জন্য নির্বাচনে জয়ী হওয়া অপরিহার্য, কারণ ক্ষমতায় টিকে থাকলেই তিনি তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার বিচারের মুখোমুখি হওয়া এড়াতে পারেন এবং প্রেসিডেন্টের মাধ্যমে ক্ষমা নিশ্চিত করতে পারেন। যুদ্ধের সাফল্য কি তবে নেতানিয়াহুর জন্য হিতে বিপরীত হতে যাচ্ছে? একদিকে লিকুদ পার্টির সাময়িক জনপ্রিয়তা, অন্যদিকে ট্রাম্পের অনিশ্চিত পররাষ্ট্রনীতি আর আইসিসি যুদ্ধ অপরাধের তদন্ত। ইসরায়েল কি তবে বিশ্ব মঞ্চে একঘরে হয়ে যাওয়ার পথে? আজ আমরা দেখব কেন ইরানকে দমানোর এই চেষ্টা ইসরায়েলের ভবিষ্যতের জন্য আরো বড় ধরনের বিপদ ডেকে আনছে। বিশ্ব সংকটময় এই যুদ্ধ নেতানিয়াহুর জন্য হিতে বিপরীত হতে পারে। জনমত জরিপ বলছে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চলতে থাকলে লিকুদ পার্টির জনপ্রিয়তা বেড়েছে ঠিকই, তবে ইরানের প্রস্তাবিত কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্র সায় দিলে সেই জনপ্রিয়তা আবারও কমে যেতে পারে। তাছাড়া 2024 ও 2025 সালে আমেরিকার চালানো বিভিন্ন জরিপ বলছে বিশেষ করে ডেমোক্রেট এবং সাধারণ মানুষের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ইউরোপের অবস্থা আরও করুণ।
ইসরায়েল প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে $3.8 বিলিয়ন যে সাহায্য পায় তা না থাকলে দেশটির অর্থনীতি এবং সামরিক শক্তি স্থবির হয়ে পড়বে। প্রেসিডেন্ট ট্রাম্পের অনিশ্চিত স্বভাবের কারণে এই সমর্থন চিরস্থায়ী নাও হতে পারে। একই সময়ে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ফিলিস্তিনে চালানো যুদ্ধের জন্য ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নিয়ে তদন্ত করছেন। এতে বিশ্বমঞ্চে ইসরায়েল আরো একঘরে হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। ইরানের সামরিক ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও শুধু টিকে থাকাকেই তেহরান তাদের জয় হিসেবে দেখছে। ইসরায়েলের এই বিধ্বংসী আক্রমণের ফলে মধ্যপ্রাচ্যে এখন এক নতুন এবং অপেক্ষাকৃত কট্টরপন্থী নেতৃত্বের জন্ম হচ্ছে, যারা ভবিষ্যতে ইসরায়েলের নিরাপত্তার জন্য আরো বড় বিপদ হয়ে দেখা দিতে পারে। আপাত দৃষ্টিতে ইরানকে দমানোর এই প্রচেষ্টা ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তাকে এক জটিল ও ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিয়েছে। যুদ্ধের মাঠে প্রতিটি পদক্ষেপ শুধু সামরিক হিসাবই নয়, এটি রাজনৈতিক কৌশল, আন্তর্জাতিক কূটনীতি এবং ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ। যুক্তরাষ্ট্রের স্থবিরতা, ইসরায়েলের আক্রমণাত্মক কৌশল এবং ইরানের টিকে থাকার সংকল্প সব মিলিয়ে এখন মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এক অদৃশ্য কিন্তু শক্তিশালী ত্রয়ী হাতে। আর এই ত্রয়ী ছন্দই নির্ধারণ করবে কে জয়ী, কে পরাজিত এবং কে আবারও ইতিহাসের নতুন অধ্যায় লিখবে। যুদ্ধ যতদিন চলবে, নিয়ন্ত্রণ ততই ধীরে ধীরে সরবে এক অপ্রত্যাশিত পথে, যেখানে বিজয়ী কেবল সেনা শক্তি নয়, বরং ধৈর্য, কূটনীতি এবং রাজনৈতিক বিচক্ষণতার মালিক হবে।